নমস্কার বন্ধুরা। আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা চূড়ামণি উপাখ্যান। গল্প শুরু করতে চলেছি। চূড়ামণি উপাখ্যান। ঘোড়ার পিঠে চেপে তারা আসে শেষ রাত্রিরের দিকে। কোথা থেকে আসে আবার কোথায় চলে যায় কেউ জানে না। ঘোড়াগুলো ছোট হলেও দারুণ তেজি। চৈত্র মাসের ঝড়ের মতন হঠাৎ শোনা যায় তাদের আগমন শব্দ। কিছুই সামাল দেওয়ার সময় পাওয়া যায় না, আবার উধাও হয়ে যায় চোখের নিমেষে। সংখ্যায় তারা জনা ছয়েকের বেশি নয়, যদিও বাড়ি ঘেরাও করার পর তারা এমনভাবে ছোটাছুটি করে যেন সব দিকেই কেউ না কেউ আছে। এক একজনকেই মনে হয় অনেকজন। তবে প্রত্যক্ষদর্শীরা ঘোড়াগুলো গুনেছে। এমন নয় যে তারা শুধু অমাবস্যার রাতে মিশমিশে অন্ধকারের মধ্যে লুকিয়ে লুকিয়ে আসে। গত কোজাগরী পূর্ণিমায় ফুটফুটে জ্যোৎস্নার মধ্যে তারা এসেছিল। সেদিন পীতাম্বর গড়াই এর বাড়িতে লক্ষ্মী পুজো। সারাদিন তুমুল ধুমধাম। সন্ধেবেলা কীর্তন গানের আসর বসেছিল। রাত্রিরে আত্মীয় কুটুমরা পাত পেড়ে খেয়েছে। সবাই বাড়ি ফেরেনি, থেকেও গেছে কয়েকজন। সব কাজকর্ম মিটিয়ে হ্যাজাক নেবাতে নেবাতে রাত প্রায় 1টা। ওরা এলো তার প্রায় 2 ঘন্টা পরে। শেষ রাতের ঘুম বড্ড গাঢ় ঘুম। চোখ মেললেও সহজে চৈতন্য আসে না। কি হয়েছে বুঝতে না বুঝতেই সব শেষ। উঠোনে খাটিয়া পেতে শুয়েছিল মোংলা। সে নাকি প্রথম থেকে সব দেখেছে। এবারে ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে আগে আগে। একটা কম্বল চাপা দিয়ে শুয়েছিল মোংলা। কপাকপ কপাকপ ঘোড়ার পায়ের শব্দ শুনে তার ঘুম ভাঙলেও সে ভেবেছিল বুঝি ঘুটিয়ারি শরিফে ঘোড় দৌড়ের স্বপ্ন দেখছে। তারপর সেই আওয়াজ একেবারে তার ঘাড়ের উপরে এসে পড়তেই সে ধড়মড় করে উঠে বসল। কিন্তু খাটিয়া থেকে নামবার সময়ও পেল না। একটা বিকট কালো মূর্তি দাঁড়ালো তার বুকের ওপর এক পা চাপিয়ে। সেই পা জগদ্দল পাথরের মতন ভারী। তার ওপর মোংলার নাকেরও ডগার কাছে তরোয়াল। মোংলার বর্ণনা মিথ্যে বলে উড়িয়ে দেওয়া যায় না, কারণ তার কপালে রয়েছে তরোয়ালের খোঁচার ঘা। ডাকাতরা যাওয়ার সময় তার এক চোখের ওপর চাবুক মেরে গিয়েছিল। তারপর থেকে সে আর বাঁ চোখটা খুলতে পারে না। তবু সেই অবস্থার মধ্যেই মোংলা অনেক কিছু দেখেছিল। পীতাম্বর গড়াইয়ের বাড়ি মোটে বাড়ি হলেও 2 মহলা। ডাকাতরা সে বাড়ির অন্ধি সন্ধি সব আগে থেকেই জানে। তারা অন্য কোনো ঘরে খোঁজাখুঁজি করেনি। তাদের মধ্যে 2জন সোজা পীতাম্বরের ঘরের সামনে গিয়ে 2 লাথিতে দরজা ভেঙেছে। পীতাম্বরের চুলের মুঠি ধরে খাট থেকে নামিয়ে তাকে শেষ করেছে এক কোপে। তারপর এক ঝটকায় বিছানা থেকে তোশকটা তুলে নিয়েছে। তারা জানতো পীতাম্বরের সব টাকা ওই তোশকের মধ্যেই সেলাই করা। পীতাম্বরের ঘরে যখন এইসব কাণ্ড চলছিল, তার মধ্যেই মোংলা শুনতে পাচ্ছিল জল ছেটানোর শব্দ। কেউ যেন সারা বাড়িতে গোবর ছড়া দিচ্ছে। আসলে জলও নয়, গোবর ছড়াও নয়, ডাকাতদের একজন কেরোসিন ছিটিয়ে দিয়েছিল। চটপট কাজ হাসিল হতেই আগুন লাগিয়ে দিল। গোটা বাড়ি জ্বলে উঠল একসঙ্গে। এই রকম করে ওরা যাওয়ার সময় আগুন জ্বালিয়ে দিয়ে যায়।
তাই কেউ আর ওদের পিছু ধাওয়া করতে পারে না। সবাই তখন প্রাণ বাঁচাতে ব্যস্ত। কেমন চেহারা এই ডাকাতদের? মোংলার বর্ণনায় তাদের সকলকেই কুচকুচে কালো পোশাক, মুখও কালো কাপড়ে ঢাকা, তাই তাদের সকলকে একরকম দেখায়। তাদের বয়স বোঝা যায় না। মোংলার মতে তারা শয়তানের জিন। অনেকে এটা বিশ্বাসও করে, কারণ ফলসেখালির রতুবাবু এই ডাকাতদের দিকে বন্দুক চালিয়েছিলেন বলে শোনা যায়। রতুবাবুর বন্দুকের জোর আছে। তিনি একবার একটা বাঘ মেরেছিলেন। ধান লুটের সময় দুটি মানুষও মেরেছিলেন, কিন্তু তার গুলিতে ওই ডাকাতদের গায়ে আঁচড়ও লাগেনি। তাদের ঘোড়াগুলোও জখম হয়নি। এক পক্ষকাল পরে তারা ফিরে এসে রতুবাবুর বাড়ি জ্বালিয়ে তার গলা কেটে দিয়ে গেছে। ওরা যে শুধু ধনবান লোকেদের বাড়িতেই টাকা লুট করতে আসে তাও নয়। হারুন শেখ মানুষটা তেজি, কিন্তু তার ধন সম্পদ তো বিশেষ ছিল না। সেই হারুন শেখের বাড়িতেও এক রাতে ডাকাত পড়ল। ঘোড়সওয়াররা হারুন শেখকে শুধু খুন করেনি, তার হৃৎপিণ্ডটাই নাকি উপড়ে নিয়ে গেছে। এমন হৃৎপিণ্ড উপড়াবার ঘটনা আরও শোনা যায়। আবার কোনো কোনো বাড়িতে আসে ওরা যুবতী মেয়ে লুট করার জন্য। জীবন নায়েকের বাড়িতে 5 ভরি সোনা ছিল। সে খবর ডাকাতরা পায়নি। সে বাড়ি থেকে জীবন নায়কের সমথ সুন্দরী বউটাকে শুধু তুলে নিয়েছে। অবশ্য সে বাড়িতেও আগুন জ্বালিয়ে যেতে ভুল করেনি। অশ্বারোহী ডাকাতদের তাণ্ডবে গোটা তল্লাটের মানুষজনের রোম খাড়া হয়ে আছে। হাট বাজারে গঞ্জে এই ডাকাতদের কথা ছাড়া আর কোনো কথা নেই। গল্পও উঠছে নানা রকম। তবে আসল ঘটনাই এমন নৃশংস যে তার থেকে বেশি রং চড়াবার মতন কল্পনা শক্তি এদিককার মানুষের নেই। রাত্রির বেলা দূরে কোনো গ্রামে আগুন জ্বলে উঠলেই বোঝা যায় এই মাত্র ডাকাতরা টগবগিয়ে চলে গেল। কোথায় যায় ওরা? এই প্রশ্নের কোনো হদিস নেই বলেই অলৌকিক কথা মনে আসে। শয়তানের জীব ওরা। ঘোড়া শুদ্ধ ডুব দেয় গাঙের জলে। এই নদী নালার দেশেও ঘোড়ায় চড়ে ডাকাতি? ঘোড়া কোথায় এ দেশে? বড় বড় নৌকায় যারা বিদেশ থেকে ব্যবসা করতে আসে তারাই প্রশ্ন করে। দিনের বেলা ফন ফন করে ওড়ে নোনা বাতাস। পাতলা রোদ্দুরে দুলে দুলে উড়ে যায় বগেরি পাখির ঝাঁক। মাছ ধরা ডিঙিগুলো রুপোলি জলে ছায়ার মতন ভাসে। রাত্রিরের ওই বিভীষিকা তখন মনে হয় অলীক। হ্যাঁ, এই জল কাদার দেশেও ঘোড়া আছে। এখানে জঙ্গল আছে, বাঘ আছে, জলে আছে কোমট কুমির। কিন্তু ঘোড়া এমনই তেজি প্রাণী যে সাঁতরে নদী পার হয়ে যায়। কুমির কোমর তাকে ছুঁতে পারে না। জঙ্গলের বাঘ নাগাল পাওয়ার আগেই ঘোড়া জঙ্গলের পথ কাভার করে দেয়। তাই বর্ধিষ্ণু লোকেরা কেউ কেউ ঘোড়া রাখে। বনমালী ডাক্তার ঘোড়ায় চেপে রুগী দেখতে যান। তাছাড়া ঘুটিয়াদি শরীফে ঘোড়দৌড় হয়। স্কুলডাঙ্গার মাঠে সত্যিকারের ঘোড়দৌড়। প্রতি হাটবারে 10 টাকা 20 টাকার বাজি থাকে প্রতি দৌড়ে। 7-8টা ঘোড়া দৌড়ায়, বেশ কিছু টাকার লেনদেন হয়। প্রথমে সন্দেহ হয়েছিল ওই ঘোড়দৌড়ের ছেলেগুলোই বুঝি ডাকাতি শুরু করেছে, কিন্তু এই ছোড়াগুলো যে বড়ই বাচ্চা। এদিককার ঘোড়াও বেশ ছোট, প্রায় গাধার সঙ্গে 19-20। বয়স্ক মানুষদেরও বহন করতে পারে বটে, কিন্তু তাহলেও ছোটার গতি থাকে না। তাই ঘোড়দৌড়ের সওয়াররা সবাই পাতলা চেহারায় কিশোর। যে ছোড়াটা প্রায় প্রতিবারেই ফার্স্ট হয়, সেই কামরুল তো অন্যান্য দিন কাজ করে করে বাজারের মুদিখানায়। রোগা ডিগডিগে শরীর, মুন্ডুটা বড়, মনে হয় এক চড় মারলে ঘুরে পড়ে যাবে।
কিন্তু ওই কামরুলি যখন ঘোড়া ছোটায়, কি তার তেজ! মাথার চুলগুলো সব খাড়া হয়ে যায়, বাতাসের বেগকেও যেন সে জয় করে নিতে পারে। সবটি মারতে মারতে এক সময় সে যেন দাঁড়িয়ে পড়ে ঘোড়ার পিঠে। কামরুলের নিকটতম প্রতিদ্বন্দ্বীর নাম বলরাম, কালু মিস্ত্রির ছেলে। তারা সারা গায়ে পাঁচড়া হলে কি হয়, গলার জোরেই সে তার ঘোড়াকে খেপিয়ে ছোটায়। এই কামরুল, বলরাম, অনিসুল, এরা কি ডাকাত হতে পারে? অনেকে বলাবলি করতে লাগলো, আজকাল বুড়ো গাড়াদেরও বিশ্বাস নেই, দিনকাল পাল্টে গেছে। এখন মায়ের পেট থেকে পড়তে না পড়তে এরা বুলি শেখে। 10-11 বছর বয়স হতে না হতেই টাকা পয়সা চিনে যায়। মুখে শোভা পায় জ্বলন্ত বিড়ি। বগলে চুল গজাবার আগেই এরা মেয়ে লোকদের দিকে নজর দিতে শুরু করে। 14 বছর বয়সেই এক একজন লায়েক। এদের চেহারা ডাকাত সুলভ না হলেও এদের সম্পর্কে সবচেয়ে বেশি সন্দেহের কারণ এদের অশ্বশক্তি। এমন জোরে ঘোড়া ছোটাতে তো আর কেউ পারে না এ তল্লাটে। স্কুল মাস্টার মধু নস্কর জনসাধারণের প্রতিনিধি হয়ে থানা পুলিশের কাছে আর্জি জানালেন এই ছোড়াগুলোর বিরুদ্ধে। ঘুটিয়ারি শরীফের ভোর দৌড়ে প্রতি হাটবারে অনেক চাষি তাদের রক্ত জল করা পরিশ্রমের টাকা জলাঞ্জলি দেয়। লাভের টাকা যায় ঘোড়ার মালিকদের ঘরে। যে ছোড়াগুলো ঘোড়া ছোটায় তারা পায় মাত্র 10 টাকা করে। তবু ওই ছোড়াগুলোর ওপরেই মধু নস্করের রাগ বেশি। এক হাটবারে পুলিশ এসে ঘোড়দৌড় মাঝপথে থামিয়ে কামরুল, বলরাম, কাদের, এককড়ি, আনিসুল সবাইকে কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে গেল। যারা ঘোড়দৌড়ের বাজি খেলতে এসেছে তারা অসন্তুষ্ট হলো খুব। ডাকাতির কথা তাদের তখন মনে নেই। যেন মধু নস্কর আর তার জনসাধারণকে উপহাস করার জন্য সেই রাত্রেই ডাকাত পড়ল মধু নস্করের কাকা যাদব নস্করের বাড়িতে। গভীর রাত্রে এই রকমই ঘোড়া ছুটিয়ে এলো 6 জন ডাকাত। যাদব নস্করের ধানের গোলায় আগুন লাগিয়ে 2 জনকে খুন করে একেবারে সর্বনাশ করে দিয়ে গেল। যাদব নস্করের সদ্য বিধবা সাপ সাপান্ত করতে লাগলো মধু নস্করকে। এই অঞ্চলে থানা পুলিশের ওপর মানুষের ভরসা নেই। খুন, জখম, ডাকাতি লেগেই আছে। পুলিশকে খবর দিলেও গা করে না। যদি বা কখনো পুলিশ আসে, এসে আস্তানাগাড়ে গ্রামের সবচেয়ে বর্ধিষ্ণু গৃহস্থের বাড়িতে। পেট ভরে খাওয়া দাওয়ার পর দারোগা সাহেব হাই তুলতে থাকেন। লোকজনের অভিযোগ শুনতে শুনতে তার চোখ টেনে আসে ঘুমে। কেউ কেউ বলে, ওই পুলিশও যা, ডাকাতও তা। রূপকথার গল্পে যেমন থাকে, দিনের বেলা যে পাটরানি, রাত্রিবেলা সেই রাক্ষসী। সেই রকম দিনের বেলায় যারা পুলিশ, রাত্রিরে তারাই ডাকাত। যে রক্ষক সেই রক্ষক, সেই ভক্ষক। তেঁতুলছড়ি গ্রামে এখনো ডাকাত পড়েনি। আশেপাশের কোনো গ্রামই প্রায় বাদ যায়নি। সবাই ভাবে এবারে তেঁতুলছড়ির পালা। কবে আসবে, কবে আসবে এই ত্রাস? এই গ্রামের মানুষ রাতের পর রাত জেগে কাটায়, যদিও জানে রাত জেগে পাহারা দিয়েও লাভ নেই। ওই ডাকাতদের রোখার সাধ্য নেই তাদের। এক বাড়িতে ডাকাত পড়লে অন্য বাড়ির কেউ ছুটে আসবে না। সাধ করে কে নিজের প্রাণটা খোয়াতে চাইবে? তেঁতুলছড়িতে অবশ্য সেরকম ধনবান কেউ নেই। প্রায় সবই চাষাভুষো আর কয়েক ঘর জেলে তাঁতি। রতনমণি ঘোষের বাবা গোয়ালা ছিল। এখন ওরা নিজেদের কায়স্থ বলে পরিচয় দেয়। ওদের জমি জমা কিছু বেশি, আবার ও বাড়িতে পোষাও অনেক। কিছু জমা ধান চাল থাকলেও টাকা পয়সা সোনাদানা বিশেষ নেই। 6 জন ডাকাতের এক রাত্রিরের খরচ পোষাবে না।
কিন্তু টাকা পয়সা পাবার আশা না থাকলেও তো ওরা আসে, এমনি এমনি এসে বাড়ি জ্বালিয়ে দেয়, মানুষ খুন করে। তাতে সন্দেহ হয় ওরা বুঝি আসল ডাকাত নয়, ভাড়াই ডাকাতি খাটে। এই কারোর ওপর কারো রাগ আছে, অমনি কিছু টাকা খরচ করে লেলিয়ে দেওয়া হলো ডাকাত। হারুন শেখের বেলাতেই পাকা হয় সন্দেহটা। টাকার জোর ছিল না তার মোটেই, কিন্তু হিম্মতের জোর ছিল। কারুকে সে ছেড়ে কথা কইত না। রামলাল ব্যাপারীকেও সে মুখের ওপর তুলে দিয়েছিল। ডাকাতরা এসে তাকে কচু কাটা করে গেল, নিশ্চয় অন্য কারুর প্ররোচনায়। তেঁতুলছড়ি গ্রামে অবশ্য সেরকম তেজি মানুষও কেউ নেই। তা বলে কি আর পাড়া প্রতিবেশীদের মধ্যে ঝগড়া হয় না, কিংবা ভাই ভাইকে মারতে দা উঁচিয়ে তেড়ে যায় না? কিন্তু ওই বাপ মা তুলে গালমন্দ কিন্তু কিংবা তেড়ে যাওয়া পর্যন্ত, তার চেয়ে বড় কোনো ঘটনা কোনোদিনও ঘটেনি। তবু ভয় যায় না। নিজের অজান্তেই কে ভিন গায়ের কার চক্ষুশূল হয়ে বসে আছে, তার ঠিক কী, তাছাড়া 2-5টি স্বাস্থ্যবতী কন্যা বা বউ রয়েছে এই গ্রামে, সেও তো কম বিপদের কথা নয়। বাড়িতে অমন রমণী থাকা আর হরিণ পুষে রাখা তো একই কথা। সন্ধ্যা হলেই ভয় গা ছমছম করে। গরম ভাতের গ্রাস মুখে তুলতেও সুখ আসে না। কারুর সঙ্গে কারুর কথা বলতেও ইচ্ছে করে না। ছোট কোনো বাচ্চা চেঁচিয়ে কেঁদে উঠলে বড়রা রেগে যায়, তারা বাচ্চাটাকে থাবড়া মারে। ইদানিং আর এদিকে বাঘের উপদ্রব নেই। বুড়ো বুড়িদের মুখে শোনা বাঘের গল্প এখন পানসে লাগে। বাঘ তো ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে যেত না। কেউ কেউ ভাবে ডাকাতরা একবার এসে পড়লে বাঁচি, রোজ রোজ এই ঘাড় শক্ত করে থাকা সহ্য হয় না। ডাকাতরা এলে একখানা দুখানা বাড়ি পোড়াবে, 2-4 জনকে মারবে বড় জোর, তারপর তো অন্য সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। মেয়েদের বাইরে যাওয়া একেবারে নিষেধ করে দেওয়া হয়েছে, কিন্তু মেয়েরা তা শোনে না। কাজে কর্মে তাদের মাঠে যেতে হয়, দোকানে যেতে হয়। সন্ধ্যের পর একবার নদীর ধারে না গেলে তো চলবেই না। নদীর ওপারে একটা বাঁশের সাঁকো, সেই সাঁকো পার হয়ে ওপারের গ্রামে গেলে পাওয়া যায় মিষ্টি জলের পুকুর। ওই পুকুরের জল ছাড়া ডাল রান্না যায় না। ওই গ্রামে আছে বড় মুদির দোকান, সেখানে পাওয়া যায় সর্ষের তেল। সেই গ্রাম পেরিয়ে তার পরের গ্রামে শুক্রবারের হাট। সন্ধ্যের পর নদীর ধারে গ্রামের স্ত্রীলোকেরা সার বেঁধে বসে, তখন পুরুষ মানুষদের এদিকে আসা নিষেধ। তবু একদিন প্রথম প্রহরের জ্যোৎস্নায় ওই সাঁকোর ওপর দাঁড়িয়েছিল মল্ল পাইকারের ছেলে শ্রীধর। কেষ্ট ঠাকুরের মতন সে বাঁশি বাজায়। সেই শ্রীধর তেঁতুলছড়ি গ্রামের বাতাসিকে একলা পেয়ে কুপ্রস্তাব দিল। বাতাসি তো আর শ্রীধরকে আলু থালু নয়, ধলানিও নয়, বড় তেজি মেয়ে সে। জঙ্গল থেকে সে মস্ত বড় কাঠের বোঝা মাথায় করে আনে। একবার সে জ্বলন্ত চালাকাঠ দিয়ে একটা গোখরো সাপ পিটিয়ে মেরেছে। বংশীবাদক শ্রীধর যখন বাতাসির হাত চেপে ধরতে গেল, তখন বাতাসি তাকে ঠেলে ফেলে দিল জলে। তারপর তার কি হি হি হাসি! সে হাসি যেন মাছরাঙা পাখির ডাক। এই ঘটনায় তেঁতুলছড়ি গ্রামে আরও জাঁকিয়ে বসল ভয়। বাতাসি এ কাজটা বড় মন্দ করেছে। এখন শ্রীধর রাগের চোটে যদি ডাকাত লেলিয়ে দেয়। এতদিনে সবার খেয়াল হলো যে কাঠকুড়ুনি বাতাসির শরীরে একটা জেল্লা আছে। অল্প বয়সে বিধবা হয়েছে সে, তার নিজের স্বাদ আহ্লাদ না থাকতে পারে, কিন্তু তাকে দেখে দুষ্ট প্রকৃতির লোকেদের স্বাদ আহ্লাদ তো জাগতেই পারে। যারা বাতাসির দিকে আগে ভালো করে তাকিয়ে দেখেনি, এখন দেখতে শুরু করলো। কেউ কেউ অবশ্য বলল, না না, শ্রীধর অমন মানুষই নয়। সে একটু তরলমতি হতে পারে,
কিন্তু চোর ডাকাতদের সঙ্গে তার কোনো সংসব নেই। তবু ভয়ের কাঁটা খচখচ করে। শ্রীধর না বলুক, অন্য কেউ তো রটিয়ে দিতে পারে যে তেঁতুলছড়ি গ্রামে আছে বাতাসির মতো এক আগুনের ঢালা। আগুনের টানেই তো আগুন আসে। তেঁতুলছড়ি গ্রামের প্রবীণরা শলা পরামর্শ করতে বসে অশ্বত্থতলায়। কারুর কারুর হাতে হুঁকো, কয়েকজনের হাতে বেড়ি। অনেক তামাক পুড়ে যায়, কোনো বুদ্ধি আসে না। কেউ কেউ বলে, বাতাসিকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিলে কেমন হয়? কাঠ পুড়োনোই যার জীবিকা, সে তো যে কোনো গ্রামেই থাকতে পারে। সাঁকোর ওপারে শ্রীধরদের গ্রামেই গিয়ে থাকুক। তারপর বাতাসিকে শ্রীধর খাবে না ডাকাতরা খাবে, সে তারা বুঝবে। তেঁতুলছড়ি গ্রামের লোক তো বাঁচবে। কথাটা অনেকের মনঃপূত হয়, কিন্তু কে যে বাতাসি বা তার মাকে এই কথাটা বলবে তা ঠিক হয় না। সকলেরই বুকের মধ্যে থাকে একই সঙ্গে গরম আর ঠান্ডা। যার মনে হয় যে বাতাসিটাকে তাড়াতে পারলেই শান্তি, সেই আবার ভাবে যতদিন আছে থাক না, তবু তো পাছা ভারী মেয়েটিকে দু চোখ ভরে দেখেও খানিকটা আরাম পাওয়া যায়। বাতাসির মায়ের নাম তুলসী হলেও লোকে তাকে আড়ালে বলে কাঁদুনি, কারণ তার গলার আওয়াজটা খোনা খোনা। মা আর মেয়ে এই দুজনের সংসার, দুজনেই বাল্যবিধবা। গ্রাম প্রধানদের প্রস্তাবটা ক্রমে বাতাসির মায়ের কানে আসে। এক সন্ধেবেলা অশ্বত্থতলায় গিয়ে কাঁদুনি এক দঙ্গল পুরুষ মানুষের সামনে কপাল চাপড়ে ডুকরে কেঁদে উঠে বলে, হায় রে, এ গ্রামে কি পুরুষ মানুষ নেই? মেনিমুখরা আমাদের তাড়িয়ে দিতে চায়। আমরা কারুর সাথে নেই, পাঁচে নেই, দিন আনি দিন খাই, ভিটে মাটি থেকে উচ্ছেদ করবে আমাদের। আজ যদি থাকতো চূড়ামণি, আজ যদি থাকতো চূড়ামণি। চূড়ামণি নামটা শুনেই থেমে যায় গুঞ্জন। কেউ আর বিড়ি টানে না। যার হাতে হুঁকো, সে গুরুক টানতে ভুলে যায়। এ ওর মুখের দিকে তাকায়। চূড়ামণি নামটায় যেন একটা জাদু আছে। অশ্বত্থতলায় যারা জমায়েত হয়েছে তারা অনেকেই চূড়ামণিকে চোখে দেখেনি, কিংবা অল্প বয়সে দেখলেও এখন আর স্মরণে নেই। কিন্তু সকলেই চূড়ামণির কথা শুনেছে, তার নাম শুনলেই রোমাঞ্চ হয়। শুধু এই তেঁতুলছড়ি গ্রাম নয়, আশেপাশের ৫-১০খানা গ্রামের নয়নমণি ছিল ওই চূড়ামণি। যেমন ছিল তার হাসি মাখা সুন্দর মুখ, তেমনই ছিল তার লোহার মতন বুকের পাটা। সংসারে আর কেউ ছিল না তার, যে কোনো লোকের বিপদ আপদের কথা শুনলে সে দৌড়ে গিয়ে বুক পেতে দিত। একবার এই গ্রামের একটি শিশুকে কুমিরে টেনে নিয়ে যাচ্ছিল। চূড়ামণি জলে ঝাঁপিয়ে পড়ে, কুমিরের সঙ্গে লড়াই করে, সেই শিশুটিকে উদ্ধার করে। কুমিরটিকে ছিঁড়ে দুভাগ করে দিয়েছিল সে। এই কাহিনীর কতটা সত্য আর কতটাই কাল্পনিক রঙিন তা এখন জানার উপায় নেই। এখন নদীটিকে দেখলে বিশ্বাস করাই শক্ত যে কোনো দিন ওখানে কুমির আসা সম্ভব ছিল। তবু লোকে চূড়ামণির এই বীরত্বের কথা বিশ্বাস করে, আর অনেকে কথা রটেছে তার নামে। সে নাকি একবার শুধু কয়েকটা ধমক দিয়ে বাঘ তাড়িয়ে দিয়েছিল। এক খুনে ডাকাতের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে চূড়ামণি তার চুল ধরে এমন টান দিয়েছিল যে সেই মুহূর্তেই ডাকাতটি ন্যাড়া। সারা জীবনে তার মাথায় আর চুল গজায়নি। নিশ্চয়ই অনেক গুণ ছিল চূড়ামণির, নইলে তার নামেই বা এত সব কথা রটবে কেন? যখন পূর্ণ যৌবন বয়সে, তখন হঠাৎই একদিন চূড়ামণি এই গ্রাম ছেড়ে চলে যায় চিরতরে। কেন যে সে গেল, কোথায় গেল, তা কেউ জানে না। তার অনুপস্থিতিতে তার সম্পর্কে জনশ্রুতি আরও বাড়তে থাকে। যে কেউ বিপদে পড়লেই কপাল চাপড়ে বলে, আজ যদি চূড়ামণি থাকতো তাহলে আর দুঃখ ছিল না। এইসব ২০-২৫ বছর আগেকার কথা।
অনেক দিন পর বাতাসির মা কাঁদুনির মুখে শোনা গেল সেই খেদ বাক্য। অমনি সকলের মনে পড়ে গেল। এরপর কয়েকদিন ঘোড়সওয়ার ডাকাতদের কথা উঠলেই কেউ না কেউ বলে ওঠে, হায় রে, আজ যদি চূড়ামণি থাকতো। দুর্দমনীয় ডাকাতদের একমাত্র প্রতিপক্ষ সেই অতীতের চূড়ামণি। নতুন করে চূড়ামণির কীর্তিকাহিনীর কথা শুনে মুখে মুখে ছড়িয়ে পড়ল। অল্প বয়সীরা রোমাঞ্চিত হয়ে শোনে। সবাই ভাবে চূড়ামণি থাকলে সব মুশকিল আসান হয়ে যেত। সে নেই, তাই এত দুর্দশা। ডাকাতগুলো এসে কবে যে কার গলা কাটবে তার ঠিক নেই। এর মধ্যেই একদিন অন্য গ্রামে আর একবার ডাকাতির খবর এলো। অর্থাৎ তারা থেমে নেই। তেঁতুলছড়ি গ্রামে তারা একদিন আসবেই। পাশের গ্রামে শ্রীধরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি তবে ওই ডাকাতদের সন্ধানেই গেছে? শীতের রাতে বাতাসি তাকে জলে ঠেলে ফেলে দিয়েছিল, সেই অপমানের প্রতিশোধ সে নেবে। বাতাসির অবশ্য বিশেষ ভয়ডর নেই। সন্ধে গাঢ় হলে নদীর ধার থেকে অন্য স্ত্রীলোকেরা চলে এলেও সে একা একা দাঁড়িয়ে থাকে সাঁকোর ধারে। জ্যোৎস্নায় ধুধু করে ওপারের মাঠ। দূরের তালগাছগুলোকে মনে হয় সারি সারি ঠুটো জগন্নাথ। বাতাসে মিশে থাকে ভীতু মানুষদের নিঃশ্বাস। বাতাসি তাকিয়ে থাকে শূন্যের দিকে। সে যেন হঠাৎ কল্পনার চোখে দেখতে পায় চূড়ামণিকে, সেই এক রূপবান যুবক, পরের দুঃখে যার পাথরের মতন বুকখানা কাতর। সে মাঠ ঘাট জঙ্গল পেরিয়ে আসছে। সে বাতাসির পাশে এসে দাঁড়িয়ে বলবে, আমি তো আছি, তোমার ভয় কি? যারা অল্প বয়সে চলে যায় তাদের বয়স বাড়ে না। কিছুদিন ধরে চূড়ামণির কাহিনী খুব চলবার পর হিরু বৈরাগী একটা নতুন কথা শোনালো। চূড়ামণি ঠাকুর মারা যায়নি গো, নিরুদ্দেশও হয়নি। কয়েক মাস আগে চিরু বৈরাগী তাকে দেখেছে পিয়ালি নদীর বাঁকে কানা ফকিরের আখড়ায়। অবশ্য এখন তাকে চেনাই যায় না। সে এখন বুড়ো, নেশাখোর, আত্মবিস্মৃত, সবসময় কাঁদে। চূড়ামণি ঠাকুর এখনও শুধু নিজের নামটা শুনলে জেগে ওঠে। চিরু বৈরাগীর কথা শুনে সকলের মনে আঘাত লাগে। আবার কেউ পুরোপুরি অবিশ্বাসও করতে পারে না। ভিক্ষে করতে করতে চিরু বৈরাগী দেশে বিদেশেও যায়। সে ক্যানিং, মোল্লাখালী, মুর্শিদাবাদ, যশোর এইসব দূর দেশের গল্প বলে। এককালে চূড়ামণি দাস এখন চূড়ামণি ঠাকুর হয়ে গেছে, শুনেও কেউ আপত্তি জানায় না। পিয়ালি নদী তো বেশি দূরে নয়। সে নদীর যতগুলো বাঁকই থাক, শেষ পর্যন্ত পৌঁছাতে এক বেলাও লাগবে না। গ্রামের কয়েকটি অল্প বয়সী ছেলে কানা ফকিরের আখড়া খুঁজে বার করার জন্য বেরিয়ে পড়তে চায়। তাই শুনে বাতাসি বলল, আমিও যাব, আমিও যাব। কানা ফকিরের যে চক্ষুটি ভালো, সেই চক্ষুটি যেন বেশি জল জ্বলে। মাথা ভর্তি চুলের জঙ্গলে উকুনের বাস। মাঝে মাঝেই সে ঘ্যাস ঘ্যাস করে মাথা চুলকোয়। খিদে পেলে সে খায়, কিন্তু আঁচায় না। অর্ধেক খাবার লেগে থাকে দাড়ি গোঁফে। চরস গাঁজার নেশায় সে সারাদিনই প্রায় বোম হয়ে থাকে। যখন একটু মাথা পরিষ্কার হয় তখন সে উরুতে চাপড় মেরে গান ধরে, যদি সুন্নত দিল হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, বামন চিনি পৈতা প্রমাণ, বামনি চিনি কিসেরে। তার বেশিরভাগ গানই তার নিজের রচিত নয়, লালন ফকিরের। এক দঙ্গল চেলা জুটেছে তার। তাদের কে হিন্দু কে মুসলমান বোঝার কোনো উপায় নেই। সকলের মুখেই ওই এক গান, চরস গাঁজার দিকে চেলাদের টান বেশি ছাড়া কম না। দিন রাত তারা নেশার ঘোরে, গানের ঘোরে মহানন্দে আছে। বাতাসি আর তার দলবল সেই কানা ফকিরের আখড়ায় এসে পৌঁছালো সন্ধ্যের ঝোঁকে।
তারা যে কয়েকজন নতুন মানুষ এসে দাঁড়ালো তাতে কারুরই কোনো হুঁশবোধ নেই। জায়গাটা ধোঁয়ায় ধোঁয়াক্কার, তার মধ্যেই চলছে চেঁচামেচির সঙ্গীত। একবার গান শেষ হওয়ার পর কানা ফকির যখন আবার ছিলিম সাজতে বসলো, চেলারা ব্যগ্রভাবে তাকিয়ে রইল তার দিকে। সেই সময় এক অপেক্ষাকৃত তরুণ সুপুরুষ চেলার পায়ে বাতাসি আর তার সঙ্গীরা ঝাঁপিয়ে পড়ে বলল, চূড়ামণি ঠাকুর, আমাদের বাঁচাও। যেন পায়ে আগুনের ছ্যাঁকা লেগেছে। এইভাবে আঁতকে উঠে সেই চেলাটি বলল, আরে আরে, এ কি উৎপাত! আমি কে? তোমরা কে? চূড়ামণি ঠাকুর কে? কেই না। তুমি ওই, তুমি ওই। সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল, তুমি ওই, তুমি ওই। বাতাসিরা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কানা ফকির তার জলজলে এক চক্ষু দিয়ে বাতাসিকে নেক নজরে লক্ষ্য করে গেয়ে উঠল, কিবা রূপের ঝলক দিচ্ছে উজলে, রূপ দেখলে নয়ন যায় ভুলে, ফণিমণি সৌদামিনী, যিনি এ রূপ উছলে। তুমি কে বাছা? কার খোঁজে এসেছ? বাতাসি হাত জোর করে ভক্তি ভরে বলল, বাবা, আমরা তেঁতুলছড়ি গ্রামের মানুষ। আমরা বড় বিপদে। আমরা এসেছি চূড়ামণি ঠাকুরের খোঁজে। শুনেছি তিনি আপনার শ্রী পাদপদ্মে আশ্রয় নিয়েছেন। তখন মাটিতে উপুড় হয়ে থাকা প্রায় অচেতন একজন চেলা মাথা তুলে জড়ানো গলায় বলল, কে রে? কে রে? কে রে? কে আমার নাম ধরে কথা বলে? তুমি ওই, তুমি ওই। কানা ফকির বলল, তোমরা চূড়ামণির খোঁজে এসেছো? ওই তো চূড়ামণি। ওখানে তোমাদের কোনো ডর নেই। যা প্রাণে চাই খুলে বলো। কানা ফকির যার দিকে আঙুল দেখালেন সেই লোকটির বয়স 60-এর কাছাকাছি। মাথার অর্ধেক চুল পাকা। একদা বলবান শরীরটি এখন দড়ির মতন পাকানো। শিরাগুলি স্পষ্ট দেখা যায়। চোখ দুটি পাকা করমচার মতন লাল। বাতাসির সঙ্গে যারা এসছে তাদের ভক্তি চটে গেছে এরই মধ্যে। তারা ভাবল তারা ভুল জায়গায় এসেছে, কিংবা ওই মরকুট্টে বুড়োটা যদি চূড়ামণি হয় তবে তার খুঁড়ে খুঁড়ে দণ্ডবধ। দরকার নেই ওই ঝামেলাটিকে গ্রামে ফিরিয়ে নিয়ে গিয়ে। তাদের একজন আর সকলকে বলল, চল রে চল, এখনও হাঁটা শুরু করলে লোকালয়ে ফিরতে পারবো। কানা ফকিরের কিন্তু কৌতূহল জন্মেছে। তিনি বাতাসির মুখ থেকে দৃষ্টি না ফিরিয়ে বললেন, জয় রাধেশ্যাম, জয় সত্যপীর, তুমি ওই, তুমি ওই। একবার খুলে তো বলো বাছা, তোমার বৃত্তান্তখানি। বাতাসি তখন সব কথা সাত কাহন করে সবিস্তারে শোনালো। তাই শুনে কানা ফকির দয়াদ্র কণ্ঠে বলল, ওরে চূড়ামণি, তুই অবোধমণি হয়ে আছিস। তোর গ্রামের মানুষের মাথায় বিপদের খাড়া। তুই গিয়ে তাদের পাশে দাঁড়া। সায়ের কৃপা হলে তুই আবার ফিরে আসবি। দড়ি পাকানো চেহারা বুড়োটি এই আদেশ শুনে কাঁদতে শুরু করে দিল ভেউ ভেউ করে। কানা ফকির তার দিকে ছিলিম এগিয়ে দিয়ে বললেন, লে বেটা, 2-3 টান দে, তারপর সুস্থ হয়ে সব কথা বুঝে দেখ। আহারে, এরা এসেছে কত দূর থেকে তোর নিয়তি ধরে টান দিতে। এই নারীটির বদন যেন ছাইবর্ণ হয়ে গেছে। এদের সাথে না যাস যদি, তবে তোর মুক্তি হবে না। তুমি ওই, তুমি ওই। ছিলিমে কয়েক টান দিয়ে সেই দাড়ি পাকানো চেহারার লোকটি অনেকটা তাজা হলে বলল, বাবা, তুমি সব পারো। এরা যা চায় তুমি স্বাদ মিটিয়ে দাও না। এই বুড়োকে নিয়ে টানাটানি কেন? আরও কিছুক্ষণ কথা কাটাকাটির পর কানা ফকিরের চরম আদেশ হলো এই যে, দড়ি পাকানো চেহারার চূড়ামণিকেই যেতে হবে তেঁতুলছড়ি গ্রামে। বাতাসিকে তিনি বললেন, যাওয়ার পথে ওরা যেন চূড়ামণিকে কোনো পুকুরের পানিতে চুবিয়ে নিয়ে যায়, তাতে ওর জ্ঞান ফিরবে। বাতাসি আর তার দলবল অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও নিয়ে চলল চূড়ামণিকে।
এ বুড়োকে গ্রামে নিয়ে গিয়ে কি উপকার হবে, তাও সে নিজে চলতে পারে না, ধরে ধরে নিয়ে যেতে হয়। মাঝে মাঝে হোঁচট খেয়ে পড়ে, একবার চেঁচিয়ে ওঠে, বড় তৃষ্ণা, জল দে, জল। গুরু, তুমি কোথায় পাঠাচ্ছ আমাকে? তুমি ওই। খানিক দূরে যাওয়ার পর পথের পাশে দেখা গেল এক পুষ্করিণী। কানা ফকিরের কথা মতন বাতাসিরা বুড়োটাকে সেখানে ঠেলে ফেলে দেওয়ার উদ্যোগ করছে। তার আগেই সে ছুটে গিয়ে পুকুরের জলে উপুড় হয়ে পড়ল। শো শো শব্দ হতে লাগলো এবং এক পুষ্করিণী ভর্তি জল কিছুক্ষণের মধ্যেই সে পান করে নিল চেটে পুটে। তারপর পাড়ে উঠে সে কাঁদতে লাগলো, অস্ফুটভাবে বলতে লাগলো, যে দেশে ভালোবাসা নাই সে দেশে বাসা নাই আমার। এই একই কথা বারবার বলতে লাগলো, আর ঝরতে লাগলো তার চোখের জল। সে কি কান্না, সে কি কান্না! ক্রমে তার চোখের জলে আবার প্রায় ভরে গেল সে পুকুরটা। এই কাণ্ড দেখে বাতাসি ও তার দলবলের বাক্যরহিত হয়ে গেছে। তারা আরও চমৎকৃত হলো যখন সেই বৃদ্ধ বাতাসির দিকে তাকে জিজ্ঞাসা করল, তুমি তুলসী না? ডাকনাম কাঁদুনি? পাশের ছেলেটিকে বলল, তুমি ভূধর না? তার পাশের ছেলেটিকে বলল, তুমি তো একলাস। আর তুমি মঈনুদ্দিন। একে একে প্রত্যেকের বাবা মায়ের নাম নির্ভুল বলে গেল সে। তখন আর সন্দেহ রইল না যে এই লোকটি প্রকৃত চূড়ামণি। সে নতুনদের চেনে না, পুরনোদের চেনে। তেঁতুলছড়ি গ্রামে পৌঁছাবার আগেই আরও কিছু কাণ্ড হয়ে গেল চূড়ামণিকে নিয়ে। কয়েক পা করে হাঁটার পরই সে বসে পড়ে আর হাত পা ছড়িয়ে কেঁদে বলে, ওগো, আমায় নিয়ে যাচ্ছ কেন? ডাকাত তাড়াবার মতন শক্তি কি আমার আছে? আমি যে সর্বশান্ত হয়ে গেছি। কিন্তু বাতাসিরা তখন তাকে নিয়ে যেতে বদ্ধপরিকর। এ বুড়োকে দিয়ে ডাকাত আটকানো যাবে না ঠিকই, কিন্তু এতকালের প্রবাদ প্রসিদ্ধ চূড়ামণিকে দেখে গ্রামের মানুষ আবার নতুন করে গল্পের উপাদান পাবে। একটা মানুষ হারিয়ে গিয়েছিল, সে আবার ফিরে এসেছে। এরকম ঘটনা গ্রামে তো সচরাচর ঘটে না। চূড়ামণির একটা অদ্ভুত ক্ষমতা তো তারা একটু আগে নিজের চোখেই দেখল। তেঁতুলছড়ি গ্রামে পৌঁছাবার প্রায় এক ক্রোশ আগে চূড়ামণি হঠাৎ বেশ স্বাভাবিক হয়ে উঠল। নেশার ঘোর কেটে গেছে। অন্যদের হাত ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে সে বলল, এ আমি কোথায় হারিয়ে যাচ্ছি? তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? বাতাসি বলল, ঠাকুর, তুমি ফিরে যাচ্ছ তোমার নিজের গ্রামে। তোমার গ্রামের নাম তেঁতুলছড়ি, মনে নেই? চূড়ামণি জিজ্ঞাসা করল, সেখানে কি ভালোবাসা আছে? বাতাসি চট করে উত্তর দিতে পারল না। অন্যরাও নিরুত্তর। ভালোবাসার কথা কেউ জানে না। চূড়ামণি গান গেয়ে উঠল, যে দেশে ভালোবাসা নাই সে দেশে বাসা নাই আমার। আমি তেঁতুলছড়ি গ্রাম ছেড়ে চলে গিয়েছিলাম কেন জানিস? সেখানে কেউ কারুকে ভালোবাসে না। বাতাসি চূড়ামণি হাত ধরে সকাতরে বলল, চূড়ামণি ঠাকুর, আমাদের বড় বিপদ, তুমি আমাদের বাঁচাও। তোমাকে সবাই ভালোবাসবে। চূড়ামণি আকাশের দিকে আঙুল তুলে চেঁচিয়ে বলল, তুমি ওই, তুমি ওই। কে কাকে বাঁচায়, কে কাকে মারে? মানুষ নিজেকেই নিজে মারে, নিজেকেই নিজে বাঁচায়। বাতাসি এবার হাঁটু গেড়ে চূড়ামণির পা চেপে ধরল। চূড়ামণি এক দৃষ্টে চেয়ে রইল তার দিকে। আবার তার চোখ ছলছল করে আসছে। তার মুখে কথা নেই। সন্ধ্যের আকাশ জুড়ে কালি কালি মেঘ। অদৃশ্য হয়ে যাচ্ছে গাছপালা। বাঁশ বনে শোনা যাচ্ছে শেয়ালের রা। চূড়ামণি একটুক্ষণ স্থির হয়ে থেকে কাতরভাবে বলল, আমার শরীরের তাগত কমে গেছে। তোরা একটু একটু ভালোবাসা দিলে যদি শক্তি ফিরে পায়, দিবি? তোরা ভালোবাসা দিবি? বাতাসি বলল, আমার বুকে যত ভালোবাসা আছে সব তোমায় দেবো।
গঙ্গাধর, কামাল, মানিকচন্দ্র, সৈফুদ্দিনরাও বলল, হ্যাঁ দেবো, হ্যাঁ দেবো। চূড়ামণি হাত বাড়িয়ে বলল, দে, ভালোবাসা দে। এমনভাবে কি ভালোবাসা দেওয়া যায়? মুখ চাওয়াচাই করতে লাগলো সকলে। চূড়ামণি এগিয়ে গিয়ে একটা বাঁশ ঝাড়ের সামনে দাঁড়ালো। একটা বাঁশ ধরে টানাটানি করে বলল, দেখ, বুড়ো হয়ে গেছি, হাড় ঝুনো হয়ে গেছে, শরীরে বল নাই, তোরা ভালোবাসা দে, তবে যদি মনের বল ফিরে পাই, তোরা আমার গায়ে হাত বোলা। তখন সবাই চূড়ামণিকে ঘিরে তার গায়ে হাত বুলাতে লাগলো। বাতাসি তার মুখখানা ঘষতে লাগলো চূড়ামণির পিঠে। আস্তে আস্তে যেন চূড়ামণির শরীর সোজা হয়ে যেতে লাগলো। খুলে গেল চুলের জট, চাপা পড়ে গেল হাতের শিরা উপশিরা, চোখে ফুটে উঠল জ্যোতি। চূড়ামণি হুঙ্কার দিল, তুমি ওই, তুমি ওই। তারপর এক টানে সে পট করে তুলে ফেলল একটা মস্ত বড় বাঁশ। তাই দেখে বাতাসি আর গঙ্গাধর আর কামালরা কাঁদতে লাগলো ঝরঝর করে। তাদের ভালোবাসার যে এত জোর, তা তারা নিজেরাই জানতো না এতদিন। চূড়ামণি বাঁশটাকে মাটিতে ফেলে উল্টো দিকে ফিরে দুহাত জোর করে বলল, আমার গুরু কানা ফকির, তিনি সব দেখতে পান, তিনিও কাঁদছেন তোদের জন্য। বাবা, তুমি আর কেঁদো না, এরাই এখন আমায় সামাল দেবে। আবার খানিক দূরে যাওয়ার পর চূড়ামণি দাঁড়িয়ে পড়ে বলল, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, কে আমাকে খেতে দেবে? বাতাসি বলল, ঠাকুর, আর মাত্র 2 ক্রোশ পথ, তুমি গ্রামে গেলে সবাই তোমাকে খাবার দেবে। চূড়ামণি বিহ্বলভাবে বলল, সবাই আমাকে খাবার দেবে? বলিস কি? বাতাসি আর তার সঙ্গীরা একসঙ্গে বলল, হ্যাঁ ঠাকুর, দেবে। চূড়ামণি বলল, আমি যে অনেক খাই, তুমি যত চাও সব দেবে, তুমি পেট ভরে খেও। সত্যি দেবে? শেষ কথা ফিরাবি না তো? ওরা গ্রামে পৌঁছাবার পর এমন হইচই পড়ে গেল যে এদিকের ওদিকের গ্রামের লোক ভাবলো ডাকাত এসেছে বুঝি। ভিড় ঠেলে ঠুলে একেবারে সামনে এসে চিরু বৈরাগী বলল, হ্যাঁ, এই তো সেই মানুষ। বাতাসি অত দূর থেকে ধরে এনেছে, অসাধ্য সাধন করেছে মেয়েটা। কিন্তু অনেকে মানতে চায় না, অনেকের চোখে সন্দেহ, এটা কি সেই অজেয় বীর চূড়ামণি? এই মাথার চুল পাকা, খসখসে বুড়ো, এরকম নেশাখোর চেহারার মানুষ তো যে কোনো শ্মশান ঘাটে দেখতে পাওয়া যায়। তাদের চোখে চূড়ামণির চেহারা হবে নব কার্তিকের মতন। কোথায় সেই কপাট বুক, কোথায় সেই চোখের দীপ্তি? 25 বছর আগে যে উধাও হয়ে গেছে, সে কি আর ফিরে আসতে পারে? তবু কেউ কেউ বলল, হ্যাঁ, এই সেই। অন্যরা প্রতিবাদ করে ওঠে। ঘর থেকে মেয়েরা ছুটে ছুটে এসে ওই বুড়োকে দেখে থমকে যায়। হতাশায় তাদের মুখ ঝুলে পড়ে। প্রতিবাদীরা সংখ্যায় বাড়তে থাকে ক্রমে। বাতাসি আর তার সঙ্গীরা আসার পথে যা যা অদ্ভুত ঘটনা দেখেছে, তা বলতে যেতেই হা হা করে হেসে উঠে অনেকে। এই অপদার্থটা এক পুকুর জল খেয়ে ফেলেছে, একটা আস্ত তলতা বাঁশ উপড়ে ফেলেছে, গাঁজাখুরি গল্প বলার জায়গা পাওনি? এই লোকটা তো গাঁজাখোর বটেই, বাতাসিরাও কি গাঁজা টেনে এসছে কানা ফকিরের আখড়া থেকে? চূড়ামণি কোনো কথা বলে না, কোনো সাড়া শব্দ করে না, ঠায় বসে থাকে অশ্বত্থতলার চাতালে। ক্রমেই সে যেন বেশি বুড়ো হয়ে যাচ্ছে। হই হই চরমে উঠতে সে একপাশে ঢলে পড়ল। অজ্ঞান হলেও মরেই গেল তা বোঝা গেল না। চূড়ামণিকে গড়িয়ে পড়ে যেতে দেখে এক নিমেষে থেমে গেল গোলমাল। সবাই থমকে গেছে। বাতাসির মা কানুনি ছুটে এসে চূড়ামণির বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে হাউ হাউ করে বলে উঠল, ওগো, তোমরা ওকে মেরে ফেললে? মানুষটা একদিন বাদে ফিরে এলো, তাকে তোমরা কেউ কিছু দিলে না? বাতাসির মনে পড়ল, মানুষটা বলেছিল খিদে পেয়েছে। চিরু বৈরাগী বলল, ওর নাম ধরে ডাকো, ওকে ডাকলেও জেগে ওঠে। বাতাসিরও সেই কথাই মনে হলো।
কানা ফকিরের আশ্রমে নাম শুনেই চূড়ামণি উঠে বসেছিল। সে চূড়ামণি কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকল, চূড়ামণি ঠাকুর, চূড়ামণি ঠাকুর, ফিরে এসো। আরও অনেকেই সেই নাম ধরে চেঁচিয়ে উঠল। চিরুবৈরাগী দু হাত তুলে সকলকে উদ্দেশ্য করে বলল, সবাই ডাকো, সবাই ডাকো, জোরে, আরও জোরে, দেখাই যাক না কি হয়। এই ভেবে যারা অবিশ্বাসী তারাও গলা মেলালো। যখন আর একজনও বাকি রইল না, সবাই সমস্বরে ডেকেছে, তখন চোখ মেলল চূড়ামণি। আস্তে আস্তে উঠে বসে বলল, আমায় ডাকছিলে কেন গো? আমি তো দিব্যি ফিরে যাচ্ছিলুম, কেন ডেকে আনলে? চিরুবৈরাগী বলল, মানুষটা এতদিন বাদে গ্রামে ফিরল, তোমরা কেউ ওকে একটু খেতে টেতে দেবে না? অন্তত একটু জল মিষ্টি দাও। বাতাসি বলল, চূড়ামণি ঠাকুর, তুমি আমাদের বাড়ি চলো, তোমাকে ভাত রেঁধে খাওয়াবো। চূড়ামণি বাতাসির চোখের দিকে তাকিয়ে তারপর মুখ ফিরিয়ে সমস্ত মানুষদের দেখল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি খাওয়াবে? তবে যে বলেছিলে গ্রামের সব মানুষ আমায় খাওয়াবে। বাতাসির মা কানুনি বলল, আমরা কাঠকুড়ুনি, তবু তোমায় পেট ভরা ভাত দিতে পারবো, চলো ঠাকুর। চূড়ামণি তবু বাতাসিকে জিজ্ঞাসা করল, তুমি যে বলেছিলে গ্রামের সব মানুষ খাওয়াবে, তুমি কথা রাখলে না। তারপর অবুঝ শিশুর মতন মাথা নেড়ে নেড়ে সে বলতে লাগলো, না, আমি খাবো না। সবাই মিলে আমায় না খাওয়ালে আমি খাবো না। সবাই অবাক, একটা মানুষের জন্য সব বাড়িতে রান্না হবে নাকি? এ কি মানুষ না রাক্ষস? চিরুবৈরাগী বলল, আরে না না চূড়ামণি ঠাকুর, সে কথা বলেনি। তোমরা সব বাড়ি থেকে 5 দানা করে চাল দাও, তারপর সেই চাল একত্র করে একজন কেউ ফুটিয়ে দিক, তাহলেই সবাই মিলে খাওয়া হবে। একটা মাটির সরা নিয়ে বাতাসি আর অন্য ছেলেরা ঘুরল সব বাড়ি বাড়ি। গ্রাম শেষ করে ঘুরে আসার পরেও সেই সরা অর্ধেক ভরল না। বাতাসি সেই সরাটা এনে চিরুবৈরাগীর সামনে এসে খুব দুঃখী গলায় বলল, এইটুকু চালে কি এত বড় মানুষটার পেট ভরবে? তুমি কেন মাত্র 5 দানা বললে? সেই কথা শুনে চূড়ামণি মিটিমিটি হেসে চিরুবৈরাগীর দিকে তাকালো। চিরুবৈরাগী কপাল চাপড়ে বলল, ওরে, ভিক্ষের তণ্ডুল আমি ভালোই চিনি। সবাই 5 দানা দেয়নি, কেউ কেউ দিয়েছে 3 দানা, কেউ কেউ দিয়েছে 2 দানা, কেউ কেউ দিয়েছে ভুসি। যে গ্রামের মানুষ এত তঞ্চক হয়, সেই গ্রামের মানুষকে ডাকাতে মারবে না তো কি? তখন লজ্জা পেয়ে আরও অনেকে 2 দানা 3 দানা করে চাল দিয়ে গেল। শুধু 3 জন এসে বলল, আমাদের ঘরে 1 দানাও চাল নেই ঠাকুর, দোষ দিও না, ইচ্ছে থাকলেও দেওয়ার সাধ্য নেই, আর একদিন দেব। বাতাসি ভাত ফুটিয়ে এনে কলা পাতায় বেড়ে দিল, সঙ্গে একটি নুন, 2টো লঙ্কা। সেই ভাতই অমৃতের মতন খেলো চূড়ামণি, তৃপ্তির সঙ্গে বলল, আহ। কিন্তু বৈরাগী বলল, ঠাকুর, এবার তুমি একটু শোও, আজকের রাতটা ঘুমিয়ে নাও, কত দূর থেকে এসেছো, কাল সব কথা শোনো। কিন্তু বিশ্রামের সময় পাওয়া গেল না। কয়েকজন ছুটতে ছুটতে এসে আছড়ে পড়ে বলল, আসছে আসছে, নদীর ওপারের মাঠে ধুলোর ঝড় এসেছে, ডাকাতরা আসছে। সবাই এক দৃষ্টে তাকালো চূড়ামণির দিকে। এইবার আসল না নকল তার প্রমাণ দাও, দেখি তোমার কেমন মুরদ। বাতাসি ব্যাকুলভাবে বলল, ঠাকুর, ওঠো, ডাকাতরা আসছে। চূড়ামণির মুখে ভয়ের ছায়া, শরীরটা যেন কুঁকড়ে যাচ্ছে, সে মাটিতে মিশে যেতে চায়। বাতাসি তার হাত ধরে টেনে বলল, ঠাকুর, ওঠো, নদী পেরিয়ে ওরা এক্ষুনি এসে পড়বে। চূড়ামণি কাতরভাবে বলল, আমি ঠাকুর নই, আমি শুধু চূড়ামণি, আমি কি করে পারবো অতগুলো ডাকাতের সঙ্গে? আমার যে শরীরে আর সেই শক্তি নেই।
আমাকে তোমরা ভালোবাসা দাও। বাতাসি অমনি উন্মাদিনীর মতো সকলের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, ওগো তোমরা সবাই এসো, চূড়ামণি ঠাকুরকে ভালোবেসে ছুঁয়ে দাও, হাত বুলিয়ে দাও। ডাকাতরা এসে পড়ল বলে আর দ্বিধা করার সময় নেই। সবাই ছুটে এসে হাত বুলিয়ে দিতে লাগলো চূড়ামণির গায়ে, মাথায়। চূড়ামণি বলতে লাগলো, আরও দাও, আরও ভালোবাসো, ভালোবাসায় আমার মন ভরে না, আরও দাও। বাতাসি চুমো দিতে লাগলো চূড়ামণির সারা শরীরে। তার দেখা দেখি অন্য মেয়েরাও। সে কি ব্যাকুলতা, যেন মাঝখানে চূড়ামণি নেই, সবাই সবাইকে চুমু দিচ্ছে। হঠাৎ গা ঝাড়া দিয়ে সবাইকে সরিয়ে উঠে দাঁড়ালো চূড়ামণি। দুদিকে দুহাত ছড়িয়ে বলল, এবার আমি বল পেয়েছি, আর ভয় নেই। সকলেই দেখল চোখের নিমেষে যেন রূপান্তর হয়েছে চূড়ামণির। তার শরীরে ঝকঝক করছে তেজ, তার ম্লান মুখে ফুটে উঠেছে হাসি, সেরকম হাসি আগে কেউ কখনো দেখেনি। তার বুক যেন লোহার কপাট, আর তার দুই হাত যেন মুদগর। মাথায় চুল তো পাকা নয়, ধুলোবালি মাখা। চূড়ামণি বলল, আমার অস্ত্র কই? ডাকাতদের কাছে কত মারাত্মক অস্ত্র থাকে, তাদের বিরুদ্ধে চূড়ামণি এক খালি হাতে দাঁড়াবে কি করে? একটা অস্ত্র তো নিশ্চয়ই চাই, কিন্তু এ গ্রামে লাঠি সোঁটা ছাড়া আর বিশেষ কিছু নেই। শুধু রতনমণির কাছে আছে একটা রামদা, সে সেটাই এনে দিল। চূড়ামণি বলল, শুধু ওতে তো হবে না, সকলের কাছ থেকে কিছু কিছু চাই। আর যদি কিছু না দিতে পারো তো প্রত্যেক মাথা থেকে একগাছা চুল ছিঁড়ে দাও। সবাই পট পট করে ছিঁড়তে লাগলো মাথার চুল। বাতাসি নিজের চুল ছিঁড়তে যেতেই কেঁপে উঠল তার সারা শরীর। একটা সাংঘাতিক ভয়ের তরঙ্গ। এই মানুষটা পারবে তো? ডাকাতরা এসে যদি এক কোপে এর মাথাটা কেটে ফেলে? সে ফিসফিস করে বলে উঠল, ঠাকুর তুমি পালাও, তুমি পালাও, তুমি ডাকাতদের সামনে যেও না। ডাকাতরা নদী পেরিয়ে এসেছে, কপাক কপ শোনা যাচ্ছে ঘোড়ার পায়ের শব্দ। অন্য সবাই ভয়ে পালাচ্ছে ঘর বাড়ি ছেড়ে মাঠের দিকে। চূড়ামণি বলল, এখন আর কোথায় পালাবো, আর যে উপায় নেই। বাতাসি বলল, তুমি কি পারবে ওদের সঙ্গে? একলা কি কেউ পারে? তোমায় ওরা ছাড়বে না। চূড়ামণি বলল, পালালেই গ্রামের লোক কি আমায় ছাড়বে? আর যদি বা ডাকাতদের সঙ্গে পারি, কিন্তু তারপর আমার কি হবে? আমার ভয় করছে। কিসের জানো? তারপর আর আমি মানুষ থাকবো না। বাতাসি, আমার খুব মানুষ হয়ে থাকতে ইচ্ছা করে। বাতাসি বলল, তুমি মানুষ থাকবে না তো কি হবে? চূড়ামণি দীর্ঘশ্বাস ফেলে বলল, মাটি, মাটি। মূল রাস্তার উপরে এসে পড়েছে ডাকাতেরা। চূড়ামণি দৌড়ে মাঝ রাস্তায় বুক চিতিয়ে দাঁড়িয়ে হুঙ্কার দিল, তুমি ওই, তুমি ওই। এই প্রথম দুধর্ষ ডাকাতদের দল থমকে গেল। তারপর 6জন ঘোড়সওয়ার, তাদের সারা শরীর কালো কাপড়ে ঢাকা, তাদের মুখও দেখা যায় না। তাদের 3জনের হাতে জ্বলন্ত মশাল। চূড়ামণি নিজের মাথা থেকে একটা চুল ছিঁড়ে হাতের চুলের ডেলাটার সঙ্গে মেশালো। তারপর সেই ডেলাটা মাটিতে ছুঁড়ে দিয়ে বলল, তোরা আগে এইটা কাট, তারপর আমার মাথা কাটবি। একজন ঘোড়সওয়ার ঘোড়া থেকে নেমে এগিয়ে এলো, তার হাতে খোলা তলোয়ার। সে চুলের গোছাটা কাটার জন্য তলোয়ার তুলতেই অট্ট হাসি করে উঠল চূড়ামণি। সে হাসিতে যেন মেঘের গর্জন, সে হাসিতে সমুদ্রের ঢেউ। তলোয়ারের প্রচণ্ড কোপে সেই চুলের গোছার একটাও কাটল না। ডাকাতের সর্দারটি পরপর 3টে কোপ লাগালো। চতুর্থ কোপে 2 টুকরো হয়ে গেল তার তলোয়ার। চূড়ামণি আবার হেসে উঠে বলল, আর একটা অস্ত্র আন, এবারে আমার মাথায় একটা কোপ মেরে দেখ কি হয়। ডাকাতদের সর্দার ভাঙা তলোয়ারটা ছুঁড়ে ফেলে দিয়ে চূড়ামণির সামনে হাঁটু গেড়ে বসে কম্পিত গলায় বলল, ঠাকুর আমরা অনেক পাপ করেছি,
তুমি আমাদের কি শাস্তি দেবে? আমরা তোমারই অপেক্ষায় ছিলাম এতদিন। চূড়ামণি তার ডান পাটা তুলে ডাকাত সর্দারের মাথার ওপরে রাখল। অন্য ডাকাতরা ঘোড়া থেকে নেমে হাত জোড় করে দাঁড়িয়ে রইল দূরে। চূড়ামণি আর ডাকাত সর্দার সেই একই জায়গায় একই ভঙ্গিতে স্থির হয়ে রইল। আস্তে আস্তে তাদের দুজনের শরীর থেকে খসে যেতে লাগলো মাংস। তাদের হাড়ের খাঁচাটা হয়ে গেল কঞ্চির। তার ওপর লাগলো মাটি আর রং। যারা ভয় পেয়ে দূরে পালিয়ে গিয়েছিল তারা ফিরে এলো, কাছে এসে গোল হয়ে দাঁড়ালো। কেউ কেউ উচ্চারণ করতে লাগলো দোয়া, কেউ কেউ নিয়ে এলো ফুল আর বেলপাতা। শুধু বাতাসই ভাসলো নয়ন জলে। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্প ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ।